বিশ্বের নানা প্রান্তের এমন নানা রকম সব খবর নিয়ে বিশ্বযোগের এখনকার আয়োজনে স্বাগত জানাচ্ছি আমি আফসানা শাওন। গাজায় ত্রাণের জন্য বিশেষ যুদ্ধবিরতির ঘোষণা দিয়েও ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে 63 জন নিহত হয়েছেন, তাদের মধ্যে 34 জনই ছিলেন ত্রাণ প্রার্থী। গাজায় অনাহারে মৃত্যুর মধ্যে আলোচনা হতে পারে না বলে মন্তব্য করেছে হামাস। আর অনাহারে কোনো প্রাণহানি নেই বললেন নেতানিয়াহু। বিস্তারিত রিপোর্টে। অবরুদ্ধ গাজায় ত্রাণ ঢোকার জন্য বিশেষ যুদ্ধবিরতি সত্ত্বেও ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজা ভূখণ্ডের 3টি এলাকায় প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সামরিক অভিযান স্থগিত রাখার ঘোষণা দেয় ইসরায়েলি সেনাবাহিনী। এছাড়াও প্রতিদিন সকাল 6টা থেকে রাত 11টা পর্যন্ত খাবার ও ওষুধবাহী গাড়িবহরের জন্য নির্ধারিত নিরাপদ পথ চালু থাকবে বলেও জানিয়েছিল তারা। এদিকে মিশরের রাষ্ট্রায়ত্ত টিভি জানিয়েছে রবিবার থেকে মিশর সীমান্ত দিয়ে গাজার উদ্দেশ্যে ত্রাণ পরিবহন শুরু হয়েছে। গাজায় এরই মধ্যে বিমান থেকে খাদ্যপণ্য ফেলা শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান। 25 টন সহায়তা গাজায় পৌঁছে দিয়েছে দেশ দুটি। এদিকে গাজায় চলমান যুদ্ধবিরতির আলোচনা স্থবির করার জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন হামাসের কাতার ভিত্তিক নেতা খলিল আল হায়া। আর চলমান খাদ্য সংকটের কারণে বর্তমান পরিস্থিতিতে আলোচনা চালিয়ে যাওয়া অর্থহীন বলেও মন্তব্য করেন তিনি। অবরোধের মধ্যে আলোচনা চালানোর কোনো মানে হয় না। আমাদের নারী, শিশু ও গাজার মানুষ চরম ক্ষুধা আর দুর্ভিক্ষে আছে। এর মধ্যে আলোচনা কিসের? এখন সবচেয়ে বেশি দরকার খাবার ও অন্যান্য সহায়তা। কিন্তু গাজায় খাদ্যাভাব আর দুর্ভিক্ষের কথা সরাসরি অস্বীকার করেছে ইসরায়েল। তাদের দাবি, গাজায় কোনো দুর্ভিক্ষ নেই এবং তারা হামাসকে চাপে রাখতেই কিছুদিন ত্রাণ বন্ধ রেখেছিল যাতে বন্দীদের মুক্তি দেয় হামাস। সত্যের পক্ষে লড়াইয়ে আমাদের জিততে হবে। গাজায় দুর্ভিক্ষের একটি প্রচারণা চলছে, এটা ডাহা মিথ্যা। গাজায় কোনো দুর্ভিক্ষের নীতিও নেই আর সেখানে কোনো দুর্ভিক্ষ নেই। আমরা সব সময় গাজায় ত্রাণ ঢুকতে দিয়েছি, তা না হলে সেখানে আর জীবিত কেউ থাকতো না এতদিনে। হামাসের বিরুদ্ধে পূর্ণ বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন নেতানিয়াহু। অঙ্গীকার করেছেন হামাস নির্মূলের। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেছেন, গাজার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসার সময় হয়েছে আর তা নিতে হবে ইসরায়েলকেই। হামাসের ধ্বংস অনিবার্য, তাদের অনেক ক্ষতিও হয়েছে। তারা একটা চুক্তিতে আসতে পারছে না। অনেকবার আলোচনা হয়েছে, শেষ পর্যন্ত তারা শর্ত ভঙ্গ করেছে। ওরা আসলে জিম্মিদের ফেরত দিতেই চায় না। ইসরায়েলকে একটা সিদ্ধান্তে আসতে হবে। 2023 সালের 7ই অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে প্রায় 60,000 মানুষের প্রাণ গেছে। পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা, বাস্তুচ্যুত হয়েছেন গাজার সব মানুষ। আফসানা শাওন, 71। দখলদার ইসরায়েলের অভিযান ও অবরোধের কারণে গাজা উপত্যকায় খাদ্য সংকটকে বর্ণনা করার মতো কোনো ভাষা নেই। সেখানে না খেতে পেয়ে প্রতিদিন মারা যাচ্ছে শিশু ও ফিলিস্তিনিরা। এমন পরিস্থিতিতে গাজায় ত্রাণ না পৌঁছানোর জন্য জাতিসংঘ ও হামাসকে দুষছে তেল আবিব। কিন্তু বাস্তবতা হলো, যেসব স্থানে ত্রাণ যাচ্ছে না সেগুলো নিজেদের নিয়ন্ত্রণে থাকা এলাকা হিসেবেই দাবি করে আসছে ইসরায়েল। তাহলে কেন না খেয়ে মরছে ফিলিস্তিনিরা? সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছেন মনিরুজ্জামান বাবু। গাজায় দুর্ভিক্ষের পরিস্থিতি তৈরি হওয়ার পর ইসরায়েল আন্তর্জাতিকভাবে অনেক সমালোচনার মুখে পড়ে। এরপর গত মে মাসে যুক্তরাষ্ট্রের সহযোগিতায় তারা জিএইচএফ নামে একটি নতুন ত্রাণ ব্যবস্থা চালু করে। জাতিসংঘ ও অন্য ত্রাণ সংস্থাগুলোর জায়গা নেওয়াই এই জিএইচএফ চালু করার মূল উদ্দেশ্য ছিল। আগে গাজায় প্রায় 400টি ত্রাণ বিতরণ কেন্দ্র ছিল। এখন জিএইচএফ চালায় মাত্র 4টি কেন্দ্র। গত মে মাস থেকে এখন পর্যন্ত এই কেন্দ্রগুলোর কাছে খাবার নিতে আসা সাধারণ মানুষের উপর ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছেন হাজারেরও বেশি ফিলিস্তিনি। গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েল সরকারের কার্যক্রম সমন্বয়কারী সংস্থা সিওজিএটি বলেছে, গাজা উপত্যকায় কোনো দুর্ভিক্ষ নেই। তবে ইসরায়েলের দাবি, জাতিসংঘ ঠিকমতো বিতরণ না করায় অনেক ত্রাণ নষ্ট হচ্ছে। নেতানিয়াহুর দপ্তরের মুখপাত্র ডেভিড মেন্সার অভিযোগ করেন, জাতিসংঘ হামাসের সঙ্গে মিলে ইচ্ছে করে গাজার মানুষকে ত্রাণ পেতে বাধা দিচ্ছে।
ইসরায়েলি সেনাবাহিনীর কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন প্রথম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের ত্রাণ কার্যক্রম তুলনামূলক নির্ভরযোগ্য। এতে হামাসের হস্তক্ষেপের সম্ভাবনা কম। প্রতিবেদনে আরও বলা হয়, হামাস যে জাতিসংঘের ত্রাণ চুরি করছে এমন কোনো প্রমাণ নেই। জাতিসংঘ বলছে, মাসের পর মাস ইসরায়েলি অবরোধের কারণে গাজার সমাজ ব্যবস্থা ভেঙে পড়েছে। জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, ইসরায়েলি সেনাবাহিনীর কাছে তারা 16টি জায়গায় খাবার বিতরণের অনুমতি চেয়েছিলেন। এর মধ্যে অর্ধেক আবেদনই প্রত্যাখ্যান করা হয়েছে। He deplores the growing reports of children and adults suffering. ডুজারিক আরও বলেন, ইসরায়েলি কর্তৃপক্ষের চাপিয়ে দেওয়া আমলাতান্ত্রিক ও পরিচালনা সংক্রান্ত অন্যান্য বাধা ও লুটপাটের ঘটনার কারণে গাজার ত্রাণ বিতরণ প্রচেষ্টা ব্যাহত হচ্ছে। মনিরুজ্জামান বাবু, ৭১। গাজায় আগ্রাসনের পর পৃথিবীর অনেক দেশে ইসরায়েলিরা অপদস্থ হচ্ছেন। এবার অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার একটি রেস্তোরাঁতেও এমন ঘটনা ঘটেছে। রেস্তোরাঁ থেকে 3 ইসরায়েলিকে খাবার না দিয়ে বের করে দিয়েছে এক ওয়েটার, যার মধ্যে আমিত পেলেদ নামে এক বাদ্যযন্ত্রবাদক ছিলেন, যিনি ইসরায়েলে বেশ পরিচিত। আমিত পেলেদ তার ইনস্টাগ্রামে জানিয়েছেন, শুক্রবার ভিয়েনায় একটি ইটালিয়ান রেস্টুরেন্টে গিয়েছিলেন তারা। সেখানে হিব্রু ভাষায় কথা বলার পর ভাষা শুনে ক্ষিপ্ত হয় ওয়েটার এবং তাদের বের করে দেয়। কয়েক সপ্তাহের আলোচনার পর অবশেষে বাণিজ্য চুক্তিতে পৌঁছেছে ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র। চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রে ইউরোপীয় ইউনিয়নের সব রপ্তানি পণ্যের উপর শুল্ক থাকবে 15%। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগে ইইউ পণ্যে উচ্চ হারে শুল্ক আরোপের যে হুমকি দিয়েছিলেন, তার তুলনায় এই শুল্ক কম। এবার ইইউ এর সঙ্গে বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়ে ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্রের আমদানি পণ্যে ইইউ শুল্ক আরোপ করবে না। এই চুক্তি উভয় পক্ষের জন্যই সন্তোষজনক বলে উল্লেখ করেন তিনি। আমরা এমন একটি চুক্তিতে পৌঁছাতে পেরেছি যেটা সবার জন্যই ভালো বলে আমার বিশ্বাস। ইতিহাসে এর চেয়ে বড় কোনো চুক্তি হয়নি। বিভিন্ন দেশ আমাদের সঙ্গে বড় ধরনের বাণিজ্য চুক্তিতে সম্মত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এখনো আলোচনা চলছে। তারা যুক্তরাষ্ট্রে এখনকার তুলনায় $600 বিলিয়ন বেশি বিনিয়োগ করতে সম্মত হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের বেশিরভাগ রপ্তানিকারকের জন্য শুল্ক 15%তে আনা সম্ভব হয়েছে। গাড়ি, সেমিকন্ডাক্টর এবং ওষুধ শিল্প সহ বেশিরভাগ ক্ষেত্রে এই শুল্ক প্রযোজ্য হবে। এই 15%ই শেষ কথা, এর মাঝখানে অন্য কোনো হিসেব নেই। এখনকার আয়োজনে বিশ্বের আরো নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে দুপুর 1:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথেই থাকুন।